মানুষ তো তৃণমূলকে শুধু প্রত্যাখ্যান করেননি, তৃণমূল দলটাকে কার্যত তাদের দলেরই লোকেরা আজ অবলুপ্তির পথে নিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাড়ি খাঁ খাঁ করছে। আগে কত পুলিশ পিকেটিং থাকতো, মানুষেরা অহরহ যাতায়াত করতো, শুধুমাত্র এখন আজ একটি ব্যক্তিকে দেখা যাচ্ছে, ডেরেক ওব্রায়েনের কথা উঠছে, যিনি যাচ্ছেন এবং আসছেন একজনই, বাকি কিন্তু আর কেউ যাওয়া আসা করছেন না। সুতরাং ডিমের বদলে আপনি পাথর ছুড়ুন, আর পাথরে তো হিংসাত্মক হয়ে যাবে, তাই পাথরের বদলে কাদামাটি ছুড়ুন, তার মধ্যে একটু গোবর মিশিয়ে, ড্রেনের জল মিশিয়ে ছুড়ুন। সুতরাং এই ডিমগুলোকে অপচয় না করাটাই বেটার। আর এখন আবার নতুন সংযোজন দেখা যাচ্ছে টমেটো ছোড়া। টমেটো ছুটতেও তো পয়সার প্রয়োজন, সুতরাং যেগুলো রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় সেইগুলো ছুঁড়ে মারুন। পয়সা দিয়ে জিনিস কিনে এই চোরদেরকে ছুঁড়ে তো কোনো কাজ নেই। প্রতিটা পার্টি অফিসের ওপরে নাকি কিছু কিছু ক্ষেত্রে বেড রাখা রয়েছে, কিছু ক্ষেত্রে সেখানে সেপারেট বাথরুম রয়েছে। কি হয় একটা পার্টি অফিসে বিছানা থাকা মানে সেখানে কি হতে পারে? একটা ইউনিভার্সিটিতে কলেজে বিছানা থাকা মানে সেখানে কি হতে পারে? আপনারা বুঝতে পারছেন। সুরেন্দ্রনাথ কলেজে এসিওয়ালা রুম কেন? দল বৃদ্ধি করতে গেলে সমস্ত রকমের নেতাদের নিয়ে চলতে হয়, সুতরাং দলে ওনাদেরকে নিতেই হবে। এটা তো কখনো হতেই পারে না যে অন্যান্য দলের লোকেরা এসেছেন যারা আজ তৃণমূলের খারাপ সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন, তারা বিজেপির খারাপ সময় থাকবেন। এই সাধারণ বিষয়টা যদি সুনীল বানশালেরা বুঝতে না পারেন, তবে দাঁড়িয়ে কিসের ভোট কুশলী ওনারা? কোন রাজ্যের থেকে এসেছেন এই সুনীল বানশালেরা? তারা কিন্তু এই রাজ্যের নয়, সুতরাং এই রাজ্যের সেন্টিমেন্ট একটু আলাদা। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। শুভেন্দু অধিকারী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেউই নির্বাচনের প্রাককালে জগন্নাথ ধামকে নিয়ে উচ্চবাচ্য করেননি। অর্থাৎ শুভেন্দু অধিকারী বলেননি যে এটা ধাম নয়, এটা মন্দির। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেননি যে আমি এই আমার টাকা দিয়ে আমার প্রশাসন বানিয়েছে এই জগন্নাথ ধাম। সুতরাং বিজেপি যতই বলুক না কেন আমরা হিন্দু বিরোধী দল, আমরা কিন্তু তা নই। এই ধরনের প্রচারণা কেউ করেননি, তার কারণ একটাই ছিল, সেটা হলো নির্বাচনী আচরণবিধি। আর নির্বাচন বড় বালাই, আপনারা জানেন। নির্বাচনের প্রাককালে বহু মানুষ নিজেদের রং পাল্টায়, মমতা বন্দ্যোপাধ্যায়ও পাল্টেছেন। উনি প্রচার কার্যে কখনো কোনো রকমের সরকারি ক্ষেত্রকে ব্যবহার করেননি। আর উনি এত বছর ধরে রাজনীতি করছেন, স্বাভাবিকভাবেই এটাও জানেন যে ওনার জগন্নাথ ধাম সরকারি পয়সা দিয়ে তৈরি, মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তৈরি, কোনো চাঁদার পয়সা দিয়ে তৈরি নয়। সুতরাং সরকারি জিনিসের প্রচারণা করা যায় না, নির্বাচনী আচরণবিধি কিন্তু এটা লঙ্ঘিত হবে, তাই উনি চুপ থেকেছেন। কিন্তু আজ আবারও জগন্নাথ ধাম চর্চায় আসলো। এবার কেন্দ্রবিন্দুতে রয়েছে শুভেন্দু অধিকারী এবং পুরীর যিনি রয়েছেন এমপি, তিনি এসেছেন আমাদের পশ্চিমবঙ্গে এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। উড়িষ্যার যিনি সিএম রয়েছেন মোহনচরণ মাঝি, তিনি একটা চিঠি পাঠিয়েছেন সেই সাংসদের মাধ্যমে। স্পষ্টভাবে উনি উল্লেখ করেছেন যে দীঘার যে জগন্নাথ ধাম রয়েছে সেটা তো ধাম নয়, সুতরাং তাকে ধাম না বলে মন্দির বলাটা শ্রেয়। এবার আপনাদের মনেও হয়তো যাচ্ছে আসলে ধাম কোনটা। যদি দীঘার জগন্নাথ মন্দির ধাম না হয় তবে ধাম কোনটা? দেখুন, ধামের একটা সংজ্ঞা রয়েছে। এই ধরুন, ধাম বলতে তীর্থস্থান বোঝায়। এবার সব তীর্থস্থান তো ধাম হয় না, মানে তীর্থস্থান কোনগুলোকে বলে সেটাও হয়তো আপনাদের মাথায় এখন ঘোরাফেরা করছে। আসলে কোনো রকম দেবতা, যে কোনো দেবতার যখন কোনো লীলাক্ষেত্র আবিষ্কার হয়, অধিষ্ঠান ক্ষেত্র আবিষ্কার হয়, যেমন ধরুন আমরা জানতে পারি যে নবদ্বীপে চৈতন্যদেবের জন্ম হয়, সুতরাং নবদ্বীপের চৈতন্যদেবের যে ধাম সেটা কিন্তু একেবারে জেনুইন। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়েছে জগন্নাথ ধাম এবং দীঘাতে যেটা হয়েছে সেটা হলো ফ্রড, এক কথায় ফ্রড। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ফ্রড। তিনি একদিকে যেমন ট্যুরিজম আনতে চাইছিলেন বেআইনি রকমভাবে, অপরদিকে পুরীর জগন্নাথ মন্দির যেটা রয়েছে, পুরীর জগন্নাথ ধাম, সেটাকে কুলুষিত করার চেষ্টা করেছিলেন। আপনারা হয়তো এইটাও জানেন, একসময় পুরী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল। সে সময় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মনস্থির করে নিয়েছিলেন যে এই জগন্নাথ ধাম আমি পশ্চিমবঙ্গে বানাবো, মানে ওনাদের যত রকমের ভক্তরা রয়েছে সব আমাদের এইখানে আসবে। সুতরাং এইটা কিন্তু উনি ভবিষ্যতে করলেন এবং আজ উনি কিন্তু আর মুখ্যমন্ত্রী নেই, উনি কার্যত এখন প্রাক্তনী হয়েছেন। আজ কিন্তু দিদিকে ছাড়ার একদিনও হয়নি। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন সাংসদেরা ছেড়ে চলে যাচ্ছেন, বিধায়কেরা ছেড়ে চলে যাচ্ছেন, এই গতকাল পর্যন্তও কতগুলো সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিল। এই ধরুন 20 মতো প্রায় সাংসদ, তাদেরকে লিড করছেন কাকলি ঘোষ দস্তিদার এবং আরও একজন রয়েছে, তিনি হলেন শতাব্দী রায়। তো
একটা দিনও পেরোয়নি, অথচ দেখা যাচ্ছে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে চলে গিয়েছেন দেব অধিকারী এবং জুন মালিয়া। হ্যাঁ, সেই দেব অধিকারী যিনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বারংবার তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা বলেছিলেন, যদিও তিনি ছাড়েননি, মানে দলকে শুধুমাত্র ব্ল্যাকমেইল এক কথায় করেছেন। আজ হয়তো তার বোধোদয় হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় আদেও কখনো তার যে স্বপ্ন সেই মাস্টার প্ল্যান কার্যকরী করতেন না, আগামীতেও হয়তো সেই ঘাটাল মাস্টার প্ল্যানকে ব্রাত্য রাখতেন। কিন্তু শুভেন্দু অধিকারী স্পষ্টতই বললেন দেব অধিকারী আমার ভাই, দেব ইজ মাই ব্রাদার, এবং ওই মাস্টার প্ল্যানকে শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে করবেন, তিনি তাকে কিন্তু আশ্বাস দিয়েছেন। এইবার আপনারা হয়তো ভাবছেন যে শুভেন্দু অধিকারী বারংবার বিরোধীদেরকে কেন ডাকছেন। সাধারণ বাঙালির মনে তো প্রশ্ন জাগবেই, কারণ আমরা তো অতীতে এটা দেখে অভ্যস্ত নই। আমরা তো দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশাসনিক সভা করতেন তখন দাঁড়িয়ে বিজেপি বিধায়কেরা অংশগ্রহণ করতেন, তখন দাঁড়িয়ে বিজেপি সাংসদেরা অংশগ্রহণ করতেন, কখনো নয়। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসলে পরে যখন কোনো মেট্রো রেলের উদ্বোধন হয়, ট্রেনের উদ্বোধন হয়, কোনো প্রকল্পের উদ্বোধন হয়, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনভাইট করলেও তিনি আসতেন না। তার মধ্যে এতটাই আত্ম অহংকার জন্মেছিল, যার ফলস্বরূপ আজ উনি ক্ষমতাচ্যুত হয়েছেন। উনি কিন্তু ইন্ডি জোটের সঙ্গে কখনো ফিজিক্যালি গিয়ে বৈঠক করতেন না, হয় ভার্চুয়ালি, না হয় বাহক হিসেবে তার ওই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে পাঠিয়ে দিতেন। আজ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে যেতে হলো, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সাথে রয়েছেন। তাদের দুজনকে ইন্ডি জোটের সাপোর্ট চাইতে হচ্ছে এখন। একসময় তিনি একাই 100 অ্যাটিটিউড নিয়ে চলতেন, বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় হলেন সেই নেত্রী যিনি ইন্ডি জোটকে লিড করতে পারবেন, তার মধ্যে সেই পোটেনশিয়ালিটি রয়েছে। এমনই তো সায়নী ঘোষ থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি সকলেই বলতেন। আজ একবার আপনি ভাবুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা প্রেস মিট করে বলছেন যে এই যে যিনি রয়েছেন রত্না দেবনাথ, মানে অভয়ার মার কথাই উনি বলছেন যে উনি তো কাকিমা কাকিমা করে ওনাকে সম্বোধন করছেন, মানে একটা মকারি করার চেষ্টা করছেন, যদিও ওনাদের সভ্যতা বলে কিছু নেই দলে, যে কারণে এত সেন্সিটিভ ইস্যুগুলোকে নিয়েও ওনারা কিন্তু মজা করেন, মানুষদেরকে এইভাবে ব্যঙ্গাত্মকভাবে আক্রমণ করেন ব্যক্তিগত স্তরে। কিন্তু একটা কথা রয়েছে, আপনি আচরি ধর্ম অপরে শেখায়। আগে নিজেকে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। সেই যে আপনি যাকে কিছু শিক্ষা দিতে চাইছেন, আগে নিজেকে সেটাতে উদ্বুদ্ধ করুন, তবে দাঁড়িয়ে জ্ঞানটা দেবেন, জানেন তো কল্যাণবাবু। কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যাকে অনেকে কানকাটা বলে থাকে, এই কানকাটা মহাশয় অনেককেই বলছেন যে অভয়ার এই আপনারা তো কোনো রকমের তদন্ত করছেন না। আপনি কবার ভয়েস রেইজ করেছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ছিলেন? উনি কাকুলি দেবীদেরও বলছেন যে কাকুলি দেবীরা তো একটাও কথা তখন বলেননি, সুতরাং এখন কেন বলছেন? এখনও তো আপনি দলে রয়েছেন, সুতরাং দলের অভ্যন্তরে থেকে দল বিরোধী কেন মন্তব্য করছেন? কিন্তু এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো অতীতে কখনো বিরোধিতা করেননি, মমতা বন্দ্যোপাধ্যায়কে একবারও তো বলেননি যে আরজি করে যা হয়েছে খুব খারাপ হয়েছে, আপনারা তথ্য প্রমাণ লোপাট করেছেন, সুতরাং তদন্তটা সঠিকভাবে করুন, এমনটা তো বলেননি। তো এইগুলো যখন বাংলার মানুষ দেখেন তখন দাঁড়িয়ে তো একটা বিরূপ প্রভাব পড়বেই। মানুষ তো তৃণমূলকে শুধু প্রত্যাখ্যান করেননি, তৃণমূল দলটাকে কার্যত তাদের দলেরই লোকেরা আজ অবলুপ্তির পথে নিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাড়ি খাঁ খাঁ করছে। আগে কত পুলিশ পিকেটিং থাকতো, মানুষেরা অহরহ যাতায়াত করতো, শুধুমাত্র এখন আজ একটি ব্যক্তিকে দেখা যাচ্ছে, ডেরেক ওব্রায়েনের কথা উঠছে, যিনি যাচ্ছেন এবং আসছেন একজনই, বাকি কিন্তু আর কেউ যাওয়া আসা করছেন না। আর এক্ষুনি আপনাদের বলছিলাম শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে জুন মালিয়া যোগ দিয়েছেন, দেব অধিকারী রয়েছেন বিদ্রোহী বিধায়কেরা। এখন এই যে তাদের যোগ দেওয়া, আগামীতে কি তারা বিজেপি দলে যোগ দেবেন? যদি যোগ দেন তবে বিজেপি দলের খুব একটা সুবিধে হবে বলে মনে হয় না। মানে নিজেরাই যদি এখন ওই কালসাপ পুষতে চান দুধ দিয়ে, তবে আমাদের তো সাধারণ মানুষদের কোনো যায় আসে না। বিজেপি দলের অভ্যন্তর তারা নিজেরাই দেখুন। আদালতে আজ সব্যসাচীকে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, সেই সব্যসাচীর কথা বলছি, যিনি অতীতে চাকরি প্রার্থীদের কাছে হেনস্থা হয়েছিলেন বলে উনি অভিযোগ করেন, অথচ উনি দাঁড়িয়ে চাকরি প্রার্থীদেরকে কার্যত একেবারে হুমকির স্বরে বলেছিলেন, আমার না 5টা সেকেন্ড লাগবে না এই ভিড় সামলাতে, মানে 5 সেকেন্ডে একেবারে সবাইকে স্ক্যাটার্ড করে দেবো, মানে ছড়িয়ে ছিটিয়ে দেবো, এমন আমার শক্তি রয়েছে।
আমি তো গাড়িটা আমার স্টার্ট করব এবং সোজা চলে যাব, সবাই উঠে সেখান থেকে পালিয়ে যাবে। তার অ্যাটিটিউড এই রকম ছিল। তো সেই সব্যসাচীর কথাই বলছি, তিনি কার্যত আজ ডিম খাচ্ছেন, পচা ডিম নয়, ভালো ডিমই খাচ্ছেন। আর সবথেকে হাস্যকর বিষয় হলো এবার কিন্তু ডিমের পাশাপাশি গোবর ইনক্লুড হয়েছে। আপনাদের গত ভিডিওতে বলছিলাম কেনই বা এত ডিম নষ্ট করছেন, এটা খুব খারাপ কাজ। কত মানুষের খাদ্য এই ডিম, সুতরাং ডিমের বদলে আপনি পাথর ছুড়ুন, আর পাথরে তো হিংসাত্মক হয়ে যাবে, তাই পাথরের বদলে কাদামাটি ছুড়ুন, তার মধ্যে একটু গোবর মিশিয়ে ড্রেনের জল মিশিয়ে ছুড়ুন। সুতরাং এই ডিমগুলোকে অপচয় না করাটাই বেটার। আর এখন আবার নতুন সংযোজন দেখা যাচ্ছে টমেটো ছোড়া। টমেটো ছুটতেও তো পয়সার প্রয়োজন, সুতরাং যেগুলো রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় সেইগুলো ছুঁড়ে মারুন। পয়সা দিয়ে জিনিস কিনে এই চোরদেরকে ছুঁড়ে তো কোনো কাজ নেই। তোলাবাজির অভিযোগ রয়েছে এই সব্যসাচীর বিরুদ্ধে, তাও আবার লক্ষ নয় কোটি কোটি টাকার তোলাবাজি অনেকেই বলছেন। কিন্তু তোলাবাজি ঠিক আছে, এই তোলাবাজি তৃণমূল কংগ্রেস করছে, এটা সাধারণ মানুষ বহুকাল আগে থেকে জানেন, আর মানুষ এটা দিয়ে অভ্যস্ত হয়ে গিয়েছেন। কিন্তু তোলাবাজি মাউন্ট এভারেস্টে করেছেন অরূপ বিশ্বাস, আপনাদের গতকাল বলেছিলাম 2 কোটি টাকা করে ডেড বডি খোঁজার জন্য পয়সা দিয়েছিলেন রাজ্য সরকার, অথচ সেই সব টাকা নাকি অরূপ বিশ্বাস আত্মসাৎ করেছেন। কিন্তু ইউনেস্কো দুর্গাপুজোকে কেন্দ্র করে পর্যন্ত একটা ব্যবসা করেছেন কে? সেই ইন্দ্রনীল, যে ইন্দ্রনীল গান বাঁধেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাড়ামি করেন। মানুষেরা দেখে শুধুমাত্র ওই গোপাল ভাঁড়ের সাবস্টিটিউট হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গানকে বেছে নেয়। মানুষজনেরা ভাত খেতে খেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গান শুনুন, মন খারাপ রয়েছে মনটাকে ভালো করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের গান শুনুন, কমেডি ভিডিও দেখতে ইচ্ছে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গান শুনুন। এই তো পরিস্থিতি ছিল। এখন মমতা দেবী যদি গান না শোনায় তবে তো তার শ্রোতারা কার্যত না খেতে পেয়ে মারা যাবেন, এমন পরিস্থিতি হবে। কিন্তু ইউনেস্কোর নাম ভাঙিয়ে শারদোৎসব, কিছুদিন বাদেই দুর্গাপুজো রয়েছে, আমাদের বাঙালির দুর্গাপুজো গর্ব, সেই দুর্গাপুজোকে দুর্গাপুজোর নাম খারাপ করেছেন কার্যত এই ইন্দ্রনীলেরা। ইন্দ্রনীল সহ তার স্ত্রী আরও 5 জন রয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা নাকি দুর্গাপুজো নিয়ে ব্যবসা করেছেন, ইউনেস্কোর নাম ভাঙিয়েছেন। ইন্টারন্যাশনাল ট্যুরিজমের ক্ষেত্রে তারা নাকি একটা বাণিজ্যিক চালু করেছেন, বাণিজ্যিক মডেল তৈরি করেছিলেন যেখানে নাকি টিকিট বিক্রি চলেছে। এবার ভাবুন আপনি, এনারা ঈশ্বরের সঙ্গেও প্রতারণা করেছেন, তাহলে এনাদের আগামীতে কি দশা হওয়া উচিত? বিজেপির এনাদেরকে গ্রহণ করা মানেই এনাদের যত রকমের কেস রয়েছে সবগুলো এনাদের কাছ থেকে উঠিয়ে দেওয়া, আর কেস উঠিয়ে দেওয়া মানেই তাদেরকে প্রশ্রয় দেওয়া, তারা আবারও চুরি করার একটা জায়গা পেয়ে যাচ্ছেন। সুতরাং তাদেরকে দলে নেওয়াটাই একেবারে ফালতু এবং মূর্খামি কাজ হয়ে যাবে বলেই কিন্তু মনে হচ্ছে। যতই ওই কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লির বিজেপিকে বলুন না কেন, সুনীল বানসাল বলুন না কেন, যে দল বৃদ্ধি করতে গেলে সমস্ত রকমের নেতাদের নিয়ে চলতে হয়, সুতরাং দলে ওনাদেরকে নিতেই হবে। এটা তো কখনো হতেই পারে না যে অন্যান্য দলের লোকেরা এসেছেন যারা আজ তৃণমূলের খারাপ সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন, তারা বিজেপির খারাপ সময় থাকবেন। এই সাধারণ বিষয়টা যদি সুনীল বানসালেরা বুঝতে না পারেন, তবে দাঁড়িয়ে কিসের ভোট কুশলী ওনারা? কোন রাজ্যের থেকে এসেছেন এই সুনীল বানসালেরা? তারা কিন্তু এই রাজ্যের নয়। সুতরাং এই রাজ্যের সেন্টিমেন্ট একটু আলাদা। আপনি কাদেরকে আপনার দলে নেবেন আর মানুষ কাদেরকে দেখে ভোট দেবেন? মানুষ নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেন অনেকেই এখন বলতে পারেন, সঠিক কথা, কিন্তু কাদের দেখে মানুষ ভোট দেবেন না, একটা প্রার্থীও কিন্তু ম্যাটার রয়েছে। এখন আপনি কোনো চোরকে, যিনি একেবারে প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে অভিযুক্ত, তাকে আপনি টিকিট দিয়ে ফেললেন আর তিনি লোকসভায় জিতে গেলেন, এটা কিন্তু কখনো সম্ভব হবে না। মানুষ নতুন মুখে দেখতেই কিন্তু বেশি আগ্রহী। যারা নতুন আসেন তাদেরকে মানুষেরা নির্বাচিত করতে বিন্দুমাত্র কিন্তু ওই যে সংশয় সেটা দেখায় না, কারণ একটাই, তারা চুরি করবে না এটা আশা নিয়েই মানুষ তাদেরকে ভোটটা দেন। যদিও বহুবার মানুষ কিন্তু প্রতারিত হয়, এটা আপনারাও জানেন, আমরাও জানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া তৃণমূলের পার্টি অফিস রয়েছে, এর পাশাপাশি ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস রয়েছে। মানে কলকাতা শহরে কতগুলো পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেসের আপনারা জানেন, যেখানে অধিকাংশ পার্টি অফিসের নাকি ভাড়া এখনো দেওয়া হয়নি বা তাই সেইগুলো অবৈধভাবে তারা চালাচ্ছেন, এই রকম অভিযোগ উঠেছে। সেখানে এখন সিআইডির যাতায়াত চলছে, আর সই জালিয়াতি কাণ্ডে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরাও দিচ্ছেন না, ভয়ে টয়ে একেবারে দিল্লি পালিয়ে গেছেন। কিন্তু আজ দেখা যাচ্ছে কুণাল ঘোষ সেই একেবারে উপস্থিত হয়ে গিয়েছেন সিআইডির কাছাকাছি সেই তৃণমূলের অফিসে। তিনি বলছেন আমি তো দলীয় কাজে এসেছিলাম, তো তিনি এড়ানোর চেষ্টা করছেন বিষয়টা, যদিও তাকে হয়তো
হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ই পাঠিয়েছেন সেখানে, কারণ প্রতিটা পার্টি অফিস থেকে কম্বল থেকে শুরু করে বাচ্চাদের খাবার, ওষুধ, এমনকি পুলিশের ড্রেস পর্যন্ত উদ্ধার হচ্ছে। সুতরাং আরও আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হচ্ছে, এই ভিডিওতে বলা যাবে না এত রকমের খারাপ খারাপ জিনিস উদ্ধার হচ্ছে। প্রতিটা পার্টি অফিসের ওপরে নাকি কিছু কিছু ক্ষেত্রে বেড রাখা রয়েছে, কিছু ক্ষেত্রে সেখানে সেপারেট বাথরুম রয়েছে। কি হয় একটা পার্টি অফিসে বিছানা থাকা মানে সেখানে কি হতে পারে? একটা ইউনিভার্সিটিতে কলেজে বিছানা থাকা মানে সেখানে কি হতে পারে? আপনারা বুঝতে পারছেন, সুরেন্দ্রনাথ কলেজে এসিওয়ালা রুম কেন? একটা কলেজে রুম থাকা মানে আর সেখানে শোয়ার রুম থাকা মানে তো এটা হাস্যকর বিষয় হয়ে যাচ্ছে। সেখানে মানুষ কি ওই ফ্ল্যাটের লেনিন যেভাবে মাকুরা শেখান সেইভাবেই কি তারা কিছু শেখানোর জন্য ওখানে বেড পেতেছিলেন, খাট পেতেছিলেন? সেটা কিন্তু প্রশ্ন ওঠে। এনাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু করা উচিত, নইলে পরে কিন্তু আগামী ভবিষ্যতে এনারা আবারও বিজেপিতে যোগ দিয়ে একই কাণ্ড ঘটাবেন, আর বিজেপিও একই রকমভাবে তৃণমূলের মতো বিদায় নেবে পশ্চিমবঙ্গ থেকে। শুনতে খারাপ লাগলেও এক মাসও না হলেও যে শুভেন্দু অধিকারী যেভাবে প্রশাসন চালাচ্ছেন, যেভাবে তাদের সঙ্গে বৈঠক করছেন, সেটাকে একদিকে যেমন সাধুবাদ জানাতে হয়, অপরদিকে কিন্তু ক্রিটিসাইজও করতে হয়। কারণ সাধুবাদ একদিক থেকে যে ডেভেলপমেন্ট সবার, মানে বিরোধীদের নিয়ে ডেভেলপমেন্ট করতে হবে, একা একা তো ডেভেলপমেন্ট হয় না। কারণ 80 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছে, এটা আমাদের বুঝতে হবে। 28 জন সাংসদ রয়েছে লোকসভায়, সুতরাং তাদেরকে ডাকা উচিত। কিন্তু তাদেরকে আপনি ডাকছেন মানে তাদের বাড়িতে গিয়ে চা খেতে হবে, সেটা তো কোনো বইয়ে লেখা নেই। কারণ শুভেন্দু অধিকারী তো যোগ দিয়ে ফেলছেন চা চক্রে, ওই শতাব্দী রায়ের বাসভবনে। এইগুলোই কিন্তু বেশি কয়েকটা সাধারণ বিজেপি কর্মীর মনেও এই ধরনেরই প্রশ্ন জাগে, যারা কিন্তু বিন্দুমাত্র আজ পদ পায়নি, যারা আজও বিজেপির হয়ে লড়াই করছেন, কিন্তু তাদের স্বার্থ এতটুকুও চরিতার্থ হয়নি। বরং ফাঁকতালে কিছু তৃণমূল নেতারা আজ কিন্তু একেবারে উচ্চতর স্তরে বসে আছেন, সেটা আপনারা সবটাই কিন্তু দেখছেন। এনডিএর পথে এখন শোনা যাচ্ছে নাকি মমতার রেপ্লিকা সায়নী ঘোষ। সায়নী ঘোষও যিনি বড় বড় কথা বলতেন কিছুদিন আগে পর্যন্ত, তিনি দলবদল করতে চাইছেন। কেন এনডিএর পথে উনি যাচ্ছেন? কারণ একটাই, উনিও প্রচুর সম্পত্তি করেছেন। এখন বিজেপির উচিত যারা যারা এনডিএতে যোগ দিচ্ছেন বা যারা ঋতব্রতর অনুগামী হয়েছেন তাদের বিরুদ্ধে ফাইলগুলোকে খোলা। তাদের নিশ্চিতভাবে কোনো না কোনো তো একটা ওই বলা হয় যে ভয়, সেই ভয় কাজ করছে। কিসের ভয়? কারণ তাদের কাছে অবৈধ প্রচুর পরিমাণে পয়সাপাতি হয়তো জমেছে এতদিনে। সেই পয়সাপাতি যদি সিআইডি নিয়ে নেয়, সিবিআই নিয়ে নেয় বা সাধারণ মানুষের সামনে চলে আসে, তবে তো রাজনৈতিক কেরিয়ার খতম, টাটা বাই বাই হয়ে যাবে। পার্থ চট্টোপাধ্যায়ের মতো, এই অনুব্রত মণ্ডলের মতো, যারা এখনও দমে যায়নি। কেউ কেউ এখনও মমতাকে গালাচ্ছে, কেউ আবার পুলিশ দিয়ে সাংবাদিককে তোলার চেষ্টা করছেন। কার কথা বলছি? সেই অনুব্রত মণ্ডল। এখনও কিন্তু সেই অনুব্রত দমে যায়নি, তাদের পাওয়ার এখনও রয়েছে। সবটা মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারাও বুঝতে পারছেন, একদিকে লোকসভায় তাদের সাংসদেরা দল ছেড়ে পালাচ্ছেন, অথচ দলে রয়েছেন কিন্তু এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন। অপরদিকে আবার রাজ্যে ঋতব্রত প্ল্যানিংয়ে রয়েছে বিরোধী দলনেতা হবার, আবার হয়েও গিয়েছেন। তার বিরুদ্ধে কোর্টে কিন্তু কেস করে দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তো অদ্ভুত এই কারণেই বললাম, কারণ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কিন্তু এই ধরনের পরিস্থিতি আগে হয়নি। একটি দলের এই রকম করুণ পরিণতি কখনো দেখা যায়নি। সিপিআইএম থেকে বহু নেতারা তৃণমূল কংগ্রেসে 2011 সালে যোগ দিয়েছিলেন, তবে তাদের মধ্যে কিছু কিছু কট্টর নেতা ছিলেন, যেমন মোহাম্মদ সেলিম, তারা কিন্তু দলে থেকে গেছেন। সেই একই রকম ঘটনা কিন্তু তৃণমূল কংগ্রেসে হচ্ছে না। তারা কার্যত একেবারে 90% অব দ্য তৃণমূল কংগ্রেস লিডার্স দল ছেড়ে একেবারে বিজেপির দিকে পা বাড়াচ্ছে। এর মানে তাদের কাছে হয় প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে, না হয় তাদের কোনো না কোনো ভয়ের কিছু একটা কারণ রয়েছে। আপনারা কি ভাবছেন? নিশ্চিতভাবে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আপাতত অসংখ্য ধন্যবাদ।